আপনি বলছিলেন বিএনপি অভিজ্ঞ দল, আগে রাষ্ট্র চালিয়েছে। বিএনপির রাষ্ট্রপতি যদি আমরা দেখি, যারা রাষ্ট্রপতি হয়েছেন তাদের একটা বড় অংশেরই বিদায়টা সুখকর হয়নি। ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর কথা বলতে পারি, যিনি একদম বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। জিয়াউর রহমান প্রথম তাকে প্রতিষ্ঠাতা মহাসচিব। আবার ধরেন পেশাজীবীর ভিতর থেকে প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন, যিনি শিক্ষক সমিতির শীর্ষ নেতা ছিলেন, বড় নেতা ছিলেন, তার আমলে 111 হলো, ফলে সেটিও ভালো হয়নি। ফলে এই অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্ধারণের ক্ষেত্রে আপনাদের বিবেচ্য কি? অনেকের নাম শোনা যাচ্ছে, একজন সাবেক সচিবের নাম শোনা যাচ্ছিল, নাসিমুল গনি, আমরা যত জানি তিনি হচ্ছেন না। বা ডক্টর খলিলুর রহমানের ভাই পররাষ্ট্রমন্ত্রী যিনি এখন, ফজলুর রহমান, তিনি সাবেক আমলা, তার কথা শোনা যাচ্ছে। সাবেক শিক্ষক অধ্যাপক প্রফেসর মাহবুবুল্লাহ, তার কথা শোনা যাচ্ছে। আর বিএনপির স্ট্যান্ডিং কমিটির মির্জা ফখরুল থেকে শুরু করে ডক্টর মঈন খান, ডক্টর ওসমান ফারুক, অসংখ্য সিনিয়র নেতা রয়েছেন। ফলে আসলে বিএনপি এবার রাষ্ট্রপতি নির্বাচনে কোন পথে হাঁটবে? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, তারা তো সবাই মোটামুটি ভালো ফাংশন করছে। এবং তিনি যে বিনয়ের সংস্কৃতি বাংলাদেশে চালু করেছেন, নিজে আন্তরিক এবং অনেক ছোট বিষয়গুলো তিনি মানুষকে ভালো ফাংশন করছে আপনি বলছেন? আমি সবাই যে একযোগে ভালো ফাংশন করবে এরকম না। 10 জন মানুষের ভিতরে 2 জন মানে স্বাভাবিকভাবে একটু কম ফাংশন করতে পারে, 8 জন ভালো করতেছে, অধিকাংশ মন্ত্রীরাই তো ভালো করতেছে। অর্থাৎ অধিকাংশ মন্ত্রীদের বিরুদ্ধেই মানে আপনি কোনো অভিযোগ উত্থাপন করতে পারবেন না। বরং হ্যাঁ, 2-1 জনকে নিয়ে নানান ধরনের বিতর্ক আসছে, এটা সত্য, বাট অধিকাংশ মন্ত্রী ভালো করছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং বিএনপির যারা নীতি নির্ধারণী মহল রয়েছেন, তাদের অনেকেই মূলত রাষ্ট্রপতি হওয়ার একটা প্রত্যাশা স্বাভাবিকভাবে থাকেই। এখনও পর্যন্ত যাদের নাম শোনা গেছে তারা সবাই যোগ্য। সুতরাং এই যোগ্যদের মধ্য থেকে যাকেই নেওয়া হোক না কেন, আমি মনে করি যে তিনি দেশের এবং জনগণের কল্যাণে কাজ করতে পারবেন এবং যোগ্য অভিভাবক হিসেবে তিনি ভূমিকা রাখতে পারবেন। এবং তিনি হয়তো বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি তো আসলে আমাদের, এবং স্পিকার এই মুহূর্তে যেভাবে ভূমিকা রাখছেন, আমাদের ডেপুটি স্পিকার যেভাবে ভূমিকা রাখছেন, আমি যদি বিশ্বাস করি বিএনপি এমন কাউকেই দায়িত্ব দিবে, যেটা ভোটের মাধ্যমে হবে অবশ্যই, তিনি ঠিক আমাদের স্পিকার সাহেবের মতনই তিনি ভূমিকা রাখবেন। তুষার যে অভিযোগটা করেছিল যে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি নির্বাচনের সময়, যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেছে, তিনি তখনও সরকার প্রধান মানে রাষ্ট্রপ্রধান থাকবেন। এবং আপনার মনে আছে নিশ্চয় যে ইয়াজউদ্দিন সাহেবকে এক সময় কেউ কেউ ঠাট্টা করে ইয়েসউদ্দিনও বলতেন। আচ্ছা, দেখেন, সেটি বলা হয় যে রাষ্ট্রপতির বাংলাদেশে পাওয়ার আসলে কম। হ্যাঁ, পাওয়ার কম, ঠিক আছে, কিন্তু ক্রাইসিস অনেক পাওয়ার, যেটা তো আমরা দেখলাম, তাই না? সংসদ থাকবে ফলে এরকম ইয়েসউদ্দিন টাইপের কেউ হবে নাকি পলিটিক্যাল কেউ হবে, এটা বলা হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্ব, তাই না, প্রধান ব্যক্তিত্ব, সুতরাং তার পাওয়ার নাই, এটা আসলে ভুল। মানে বাংলাদেশের মানে সংবিধানে যে ধরনের পাওয়ার দেওয়া হয়েছে, হয়তো জনগণের প্রত্যাশা বা কোনো কোনো দলের প্রত্যাশা যে আরও একটু তাকে পাওয়ার দেওয়া হোক, কিন্তু এই পাওয়ারটা যাতে একচ্ছত্র না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি আসলে পুরোপুরি একদম মানে স্বেচ্ছায় যা ইচ্ছা তাই করবেন, সেই ক্ষমতা আবার ভালো না। মানে অতি গণতান্ত্রিক অবস্থা, সেটিও ভালো না। মোটামুটি আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকাই ভালো। আচ্ছা, আমি ওই বিষয়ে আসবো, তার আগে আরেকটু বলি। দেখেন, যেটা সরওয়ার তুষার সাহেব বলছিলেন যে ওই সময় তো আসলে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো, তাই না? তো রাষ্ট্রপতিকে কেন সরিয়ে দেওয়া হলো না? কে সরাবে? ওই সময় তো আপনারা সরকার গঠন করেছিলেন। আপনারা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন, ওই সময় কি আপনারা বলেছিলেন আমরা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাই? কোনো আন্দোলন করেছিলেন? কোথাও বলেছিলেন? নেভার। আপনারা করেননি। আপনারা একটা সময় গিয়ে আপনারা বলেছেন যে এখন আমরা রাষ্ট্রপতিকে চাই না, কিন্তু আপনারা কার কারণে হলো না, জানো? কার কারণে হলো না? এই যে দাবি তো জানানো হলো ছাত্রদের পক্ষ থেকে, পরে এটা আপনাদের কারণে হয়নি, কারণ আপনারা আগেই তাকে সমর্থন দিয়েছিলেন, তার হাতে শপথ নিয়েছিলেন। আমি শেষ করি। সুতরাং আপনারা যার বৈধতা দিয়েছেন, এমন একটা সময়ে গিয়ে তাকে সরিয়ে দিতে চাচ্ছিলেন, ওই সময় তাকে সরিয়ে দিলে হয়তো একটা ক্রাইসিস সৃষ্টি হতে পারতো। আমি আগেই ক্লিয়ার করেছি যে একজন জামাতি রাষ্ট্রপতি হয়ে যেতে পারতো, তাই না? সুতরাং বিএনপি তো ওই ঝুঁকিটা নিবে না।
যেহেতু এই রাষ্ট্রপতি শেখ হাসিনা তার মানে বিএনপি যে কারণে বাধ্য হয়ে জুলাই সনদ মেনে নিয়েছে সেই কারণেই রাষ্ট্রপতিকে না মেনে নিয়েছে। বাধ্য হয়ে জুলাই সনদ মেনে নেওয়ার প্রসঙ্গ মানে কেন যেটা আসবে? সালাউদ্দিন সাহেব সংসদে যেটি বলেছেন। তিনি যেটি বলেছেন তার বক্তব্যের অনেক ব্যাখ্যা আছে, তিনি পরবর্তীতে ক্লিয়ার করেছেন। দেখেন, জুলাই জাতীয় সনদে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল না। প্রথম আলো পত্রিকার যদি আজকের নিউজটা আপনি দেখেন, সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, আজকে তিনি সেইটার উদাহরণ টেনে বলেছেন যে জুলাই জাতীয় সনদ তো আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি, কিন্তু কেন মানা হচ্ছে না। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে আমরা কোন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, যেটাতে নোট অফ ডিসেন্ট রয়েছে। তার মানে কি? তার মানে জামাত ইসলাম জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিতর্ক করছে এটা খামাখা, এটা কোনো যৌক্তিকতা নাই। এই মুহূর্তে জামাত এবং এনসিপির কোনো রাজনীতি নাই, সুতরাং সেটেলড ইস্যুগুলো সামনে এনে তারা এখন রাজনীতি করার চেষ্টা করছে। আর যদি গণভোটের কথা বলেন, গণভোট নিয়ে আলাদা করে কথা না, আমি একবারে শেষ করে দিই, এক ইস্যু আর বারবার যাব না। তো গণভোট নিয়ে আসলে বিএনপি কোনো প্রতারণা করে নাই। গণভোট নিয়ে বরং অন্তর্বর্তীকালীন সরকারই বিএনপির সাথে, জনগণের সাথে, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে প্রতারণা করেছে। 4টা প্রশ্ন 1টা উত্তর। নিশ্চয়ই খেয়াল থাকবে যে বিএনপির মহাসচিব সেই সময় প্রতিবাদ জানিয়েছিল। তিনি স্পষ্ট করেছিলেন যে আমরা যে বিষয়ে সম্মত হয়েছি, ক্ষমতায় গেলে আমরা সেই সংস্কারগুলো করব, আর যেখানে ভিন্নমত আছে এই ভিন্নমতগুলো আপনারা নির্বাচনের ইশতেহারে দেন। এমনকি এই যে এইটার আসলে প্রাসঙ্গিকতা এটা সৃষ্টি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমরা ওয়েবসাইটে সব দিয়ে দেবো, কোন দল কতটুকু সংস্কার চায়, কতটুকু সংস্কার চায় না। তার মানে কি? ভিন্নমত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উৎসাহ দিয়েছিলেন।